এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। দাপুটে জয় এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু বাংলাদেশ নারী ফুটবল দলের। তহুরা শামসুন্নাহারদের জোড়া গোলে প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 ব্যবধানে উড়িয়ে দিল লাল সবুজ। সুযোগ পেলে দেশের ফুটবলে ভূমিকা রাখতে চান ট্রায়ালে আসা প্রবাসীরা। অনেকের এই যোগ্যতা আছে বয়সভিত্তিক দলে খেলার, বললেন কোচ। কলম্বোতে ওয়ানডে দলের অনুশীলন, চোট পাওয়ায় বিশ্রামে মুস্তাফিজ। মাঠে ফিরতে মুখিয়ে তাসকিন, কোচের সঙ্গে দীর্ঘ সময় কাজ করলেন স্পিড স্টার। আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। পরিস্থিতির জন্য সাকিবকে দলে নিতে পারেনি রংপুর রাইডার্স। এবারও শিরোপায় চোখ সোহানদের। জিএসএল এর জন্য জার্সি উন্মোচন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দেখছিলেন শিরোনাম। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয়ে উচ্ছ্বসিত কোচ ও ফুটবলাররা। শক্তিশালী বাহরাইনকে বড় ব্যবধানে হারানোয় ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ পিটার বাটলার। আর মাঠে শতভাগ উজাড় করে খেলায় এ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন জোড়া গোল করা তহুরা ও অধিনায়ক ফিদা। আমাদের প্রস্তুতি ভালো ছিল, দলের সবাই খুব ব্রিলিয়ান্ট। ক্যাম্পে থাকাকালীন ওদের কঠোর পরিশ্রমের জন্যই এই জয় পাওয়া সম্ভব হয়েছে। পাইপলাইনে থাকা সবাই খুব ভালো, জুনিয়ররা খুব ভালো খেলেছে। তহুরা শামসুন্নাহাররা দুর্দান্ত খেলেছে। আগামী ম্যাচেও ভালো খেলার প্রত্যাশা। প্রথম ম্যাচ আমাদের টার্গেট ছিল জেতা, আমরা জিতছি। আমাদের গোল ব্যবধান বাড়ানোর কথা ছিল, আমরা সেটাই চেষ্টা করেছি। এখন আমাদের টার্গেট পরবর্তী ম্যাচ মায়ানমার নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই 100% দিয়ে খেলছে। আর কিপার থেকে শুরু করে ডিফেন্স, তারপরে মিডফিল্ড যারা উপরে গেছে, আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমরা। আর আল্লাহর রহমতে আমরা ম্যাচটা উইন করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। দ্বিতীয় দিনের ট্রায়ালে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন প্রবাসী ফুটবলাররা। তাদের বিশ্বাস, সুযোগ পেলে তারা ভূমিকা রাখতে পারবেন দেশের ফুটবল ডেভেলপমেন্টে। এদিকে ট্রায়াল শেষে এদিন গণমাধ্যমে কথা বলেনি কোনো কোচ। তবে প্রবাসীদের ট্রায়ালে আনা ড্যানিশ কোচের দাবি, এ দলের অনেকেরই যোগ্যতা আছে লাল সবুজ ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার। তারকা হয়ে ওঠার আগেই যেন তারা তারকা। স্টেডিয়ামে ঢোকা কিংবা বের হওয়ার সময় সেলফি শিকারীদের ভিড় কম যায়নি গণমাধ্যমগুলো। তারা বিদেশ থেকে এসেছেন বলেই হয়তো প্রেক্ষাপট আলাদা। যদিও ট্রায়ালের জন্য আসা এসব প্রবাসীরা কেমন করছেন সেটা এখন পর্যন্ত অজানাই সবার কাছে। প্রথম দিনের ট্রায়াল শেষে ফিটনেস নিয়ে কোচিং প্যানেলের এক সদস্যের মন্তব্য অপেশাদারিত্বের শামিল। নতুন পরিবেশে এসে খুব সহসায় মানিয়ে নেওয়া অনেক পেশাদার ফুটবলারের ক্ষেত্রেও অসম্ভব। যদিও দ্বিতীয় দিনে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন তারা। গতকালের তুলনায় আজ কিছুটা ভালো বোধ করছি। আসলে হুট করে এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া আমার জন্য সহজ ছিল না, তবে এখন মনে হচ্ছে সময় পেলে এটা ঠিক হয়ে যাবে। আর আজকে ট্রায়ালও বেশ ভালো হয়েছে। আমি বাংলাদেশের হয়ে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমার বিশ্বাস আমি ঠিকই দলে জায়গা করে নেব। এরই মধ্যে অনেকেই আমাদের দেখতে আসছে, বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। আমি তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। দুই দিনের ট্রায়ালে কেমন করেছেন প্রবাসীরা তা নিয়ে মুখে কুলুপ কোচিং প্যানেলের। তবে ঠিকই মার্কিং করেছেন তাদের বাংলাদেশে নিয়ে আসার পেছনে ভূমিকা রাখা কোচ সাকিব মাহমুদ। এমন অনেকেই নাকি এই দলে আছেন যারা এখনই বয়স ভিত্তিকে সরাসরি খেলার জন্য প্রস্তুত। কিছু প্লেয়ার ছিল যে আমি যদি নিজেই বাছাই করতে হতো আমার নিজের টিমের জন্য, আমি তো অনন্ত 19-এর টিমে এখন ক্যাপ্টেন অ্যাসিস্ট্যান্ট কোচ হব। সো আমার নিজের টিম যদি হতো, আর আমি যে প্লেয়ারকে আজকে দেখলাম, গতকালকে যাদের দেখলাম, আর আমার প্লেয়ার যারা আছে অলরেডি, তাদেরকে ইজিলি সরায় তারা নিজের স্টার্টিং 11-এ থাকতে পারতো। সো আই এম প্রাউড of the players that came today and yesterday. দুই দিনের ট্রায়াল শেষে তৃতীয় দিনে 1 ঘন্টা করে ম্যাচ খেলবেন জায়ান ক্যাসপাররা। এরপর সার্বিক মূল্যায়ন শেষে তাদের বিভিন্ন বয়সভিত্তিক দলের জন্য বিবেচনায় আনবে বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্টেডিয়ামের মাঠ সংস্কার থেকে সরে আসলো বাফুফে।
ফুটবল পিচের ঘাস উঠিয়ে নতুন করে রোপণের পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতায় আপাতত সেটা করছে না ফেডারেশন। তবে নিচতলার গ্যালারির চেয়ার সহ আরও কিছু জায়গায় দ্রুতই সংস্কার করা হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটি। দৃষ্টিনন্দন জাতীয় স্টেডিয়ামে হতাশার নাম ফুটবল পিচ। সিঙ্গাপুর ম্যাচের আগে ঘষে মেজে বাফুফে সেটা কিছুটা ঠিক করলেও বিষয়টা ছিল শাক দিয়ে মাছ ঢাকার মতোই। এরপর যদিও এই গ্রাউন্ড সংস্কারের পরিকল্পনা ছিল ফেডারেশনের, কিন্তু এবার সরে আসলো সেখান থেকেও। সচরাচর যেসব ঘাস থাকে ফুটবল পিচে সেটা তো নেই, উল্টো জাতীয় স্টেডিয়ামে জংলি সব প্রজাতির সমারোহ। সেটা এতটাই প্রকট আকারে যে সংস্কার করতে গেলে বেশ লম্বা সময় ব্যয় করতে হবে বাফুফের। অক্টোবরে এখানে হংকংয়ের বিপক্ষে ম্যাচ থাকায় তাই আপাতত এই পরিকল্পনা থেকে ইউটার্ন। চিন্তা করে দেখলাম যে আমাদের যেহেতু খেলা অক্টোবরে আসছেন, এই রিস্কটা আমরা নিতে চাচ্ছি না এখন। সো এই ফিল্ডটাকে আমরা মেনটেনেন্স করব। আমাদের যে কোয়ালিফাইড গ্রাউন্ডস্কিপারগুলি আছেন ওনারা খুব কষ্ট করে আমাদেরকে একটা খেলার যোগ্য একটা মাঠ বানিয়ে দিয়েছিল এই অল্প সময়ের ভিতরে। আমরা ওনাদের উপরে দীর্ঘ বিশ্বাস রেখে আমরা নিজেদের মেনটেন্যান্সে এই ঘাসটা ঠিক করে যেন অক্টোবর খেলার জন্য আমরা মাঠ আবার প্রিপেয়ার করতে পারি। আমাদের কাজ অলরেডি শুরু হবে আর চলমান থাকবে। জাতীয় স্টেডিয়াম নতুন আঙ্গিকে সাজানো হলেও সেখানে নেই আদর্শ ফুটবল ভেন্যুর কাঠামো। বিশেষ করে গ্যালারির চেয়ার বসানোর ক্ষেত্রে রয়েছে বড় সড় গলদ। নিচতলার কয়েক রো থেকে একেবারেই উপভোগ করা যায় না খেলা। এসব জায়গায় সিট প্ল্যানে পরিবর্তন আনতে চায় বাফুফে। গ্রাউন্ড লেভেলে যখন খেলা হয় তখন কিন্তু খুব ডিফিকাল্ট পুরো একটা ফুটবল খেলা দেখা। মাল্টি স্পোর্টসের জন্য এটা করা হয়েছিল। এটা কিন্তু একটা এক্স্যাক্টলি ফুটবল স্টেডিয়াম না। আনফর্চুনেটলি আমাদের হাতে আর কোনো স্টেডিয়াম নাইও এরকম এই ক্যাপাসিটি হোল্ড করার এই মুহূর্তে খেলা চালানোর জন্য। সো আমাদের এখানে থাকতে হবে। এখানে থেকে কীভাবে রেকটিফাই করে কীভাবে একটু এক্সপিরিয়েন্সটা বেটার করা যায় ওটা নিয়ে আমরা আলোচনা করব। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লম্বা সময় পর কম্প্যাক্ট ছিল জাতীয় স্টেডিয়াম। টিকিট বিক্রি থেকে মোটামুটি ভালো অর্থ আয় করেছে বাফুফে। বিপরীতে সংস্কার বাবদ ব্যয় হয়েছে কিছু, যদিও আয় ব্যয়ের সেই সমীকরণ স্পষ্ট করেনি ফেডারেশন। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওনাদের নিজেদের পকেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না খেলা চালানোর জন্য। আমরা যা ইনকাম করেছি ওটা দিয়ে সাকসেসফুলি অ্যাকোমোডেশন, খেলা চালানোর জন্য যা যা প্রিপারেশন লাগছে, ফিল্ড এবং লজিস্টিক্স, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে দোনো খেলার জন্য। সো কোনো লস হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এছাড়াও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যেসব অব্যবস্থাপনা ছিল পরের ম্যাচে আর সেসব হবে না বলেও নিশ্চিত করেছে বাফুফে। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের খবর জানাবো। কলম্বোতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ওয়ানডে দল। পুরোতবে অনুশীলনে ছিলেন না মুস্তাফিজুর রহমান। প্রথম দিনের অনুশীলনে ব্যথা পাওয়ায় এদিন বিশ্রামে রাখা হয় বাঁহাতি পেসারকে। বিসিবি চিকিৎসক নিশ্চিত করেছেন সিরিয়াস নয়, ফিজের চোট। তবে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 বিভাগে আলাদাভাবে কাজ করছেন ক্রিকেটাররা। বিশ্রামে ছিলেন টেস্ট খেলা ক্রিকেটাররা। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। রঙিন পোশাকে রঙিন স্বপ্ন নিয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ দল 4 দিনে টেস্ট হারায় ওয়ানডে দলের সুযোগ হলো SSCর মূল মাঠে অনুশীলনের। তবে শুরুতেই হলো ভুল বুঝাবুঝি। মূল মাঠে বাংলাদেশের অনুশীলনের অনুমতি নাকি নেই, যদিও SLCর কাছ থেকে অনুমতি নিয়েই এসেছে। পরে অবশ্য ভুল বুঝে কোচের কাছে দুঃখ প্রকাশ করেছেন ভেন্যুর দায়িত্বে থাকা লঙ্কান। এরপর চলে গা গরম পর্ব। দীর্ঘদিন পর দলে ফেরা নাইম শেখ স্ট্রেচিং করে নেন। তাসকিন ফিরেছেন প্রায় 3 মাস পর। দেশ থেকে আসা ওয়ানডে দলের প্রায় সব সদস্যরাই এসেছেন, তবে ছিলেন না মুস্তাফিজ। প্রথম দিনের অনুশীলনে হালকা চোট পেয়েছেন টাইগার পেসার, তাই বিশ্রামে আছেন এদিন। দলের চিকিৎসক অবশ্য জানিয়েছেন চোট তেমন ঘোরতর নয়, বিশ্রামেই সেরে উঠবেন। ফুটবল আর হালকা ওয়ার্ম আপ শেষে স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেন টাইগাররা। নেটে লম্বা সময় ব্যাটিং করেন। অনুশীলনে ছিলেন না টেস্ট দলে থাকা নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা। তবে দেশে যাওয়ার আগে ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করেছেন ইবাদত হোসেন। 8 ওভার বল করেন তাসকিনের সঙ্গে। তাদের দেখাশোনা করেন শন্টে। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারিরা ব্যাট করেন লম্বা সময়। নাইম শেখও মানিয়ে নিয়েছেন কন্ডিশনের সঙ্গে। রিশাদ হোসেন বল করেন দীর্ঘক্ষণ। মাঝে সিনিয়র সহকারী কোচ এসে বুঝিয়ে দিলেন পরিকল্পনা, কন্ডিশন আর উইকেট সম্পর্কে ধারণা দিলেন কোচরা।
ব্যাটিং বোলিং শেষে জেমস পেমেন্টের ফিল্ডিং ক্লাসে টাইগাররা আনন্দ উৎসবে ফিল্ডিং পরীক্ষা দেন, অনুশীলন করেন হাই ক্যাচও। ফিল্ডিং ক্যাচিং অনুশীলনের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় দিনের প্রায় 3 ঘন্টার অনুশীলন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। টেস্টের ব্যর্থতা শেষে লঙ্কানদের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের অপেক্ষা, যে সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। কলম্বো পৌঁছানোর একদিন পরে অনুশীলনে দীর্ঘ সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন ঢাকা এক্সপ্রেস, কাজ করেছেন ফিটনেস দিয়েও। এদিন বোলিং কোচ শন টেইটের অধীনে 8 ওভার বোলিংয়ের পাশাপাশি ব্যাটেও শান দিয়েছেন তাসকিন। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। সবশেষ 2025 সালের ফেব্রুয়ারিতে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। এরপর কিন্তু বাংলাদেশ সিরিজ খেলেছে বেশ কয়েকটি, জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে ঘরের মাটিতে, তারপর ছিল ইউএইর বিপক্ষে এবং কি পাকিস্তানের বিপক্ষে, কিন্তু কোনো সিরিজেই আসলে তিনি খেলতে পারেননি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন তাসকিন ব্যাটিং অনুশীলন করতে যাচ্ছেন। তিনি আজকে লম্বা সময় ধরে কিন্তু বোলিং অনুশীলনটা করেছেন। লম্বা সময় পর যেহেতু তাসকিন দলে ফিরেছেন, তাকে নিয়ে আমরা দেখেছি যে টিম ম্যানেজমেন্টের যারা কোচিং প্যানেলে রয়েছেন, শন টেট বিশেষ করে বোলিং কোচ, তিনি তাকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন। তাসকিনকে দেখে যেটা মনে হয়েছে, এতদিন যেহেতু তিনি মাঠে ছিলেন না, বিভিন্ন ট্রিটমেন্ট পলিসির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাকে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়েছে, তার মনে হয়েছে যে শারীরিকভাবে একটু ওয়েট গেইন করেছেন, যে কারণে কিন্তু মাঠে ঢুকেই কিন্তু তিনি গা গরম করে নেয়ার এবং কি যে ফিটনেস অনুশীলনের যে বিষয়টা থাকে সেই বিষয়টা নিয়ে কাজ করেছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে তাসকিন ফিরেছেন, রিদমটাও আসলে ফিরে পাওয়ার একটা বিষয় রয়েছে, এই জিনিসটা নিয়ে লম্বা সময় কাজ করেছেন শন টেট। পাশাপাশি যদি বলি যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনিও ছিলেন তার সঙ্গে। তাসকিন আসলে অনেকটা কনফিডেন্স ফিরে পেয়েছেন তিনি, যেহেতু অনেকদিন পরে ফিরেছেন, বোলিং করেছেন অনেক লম্বা সময় ধরে, 8 ওভার বল করেছেন, আর গরমটাও অনেক বেশি, মাত্রই একদিন আগে এসেছেন শ্রীলঙ্কাতে, সেই জায়গা থেকে মানিয়ে নিয়ে যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা আসলে আমরা দেখেছি তাসকিনের অনুশীলনের। পাশাপাশি যেই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন সেই বিষয়গুলোতে যদি একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যেই বোলিংয়ে যে অস্ত্র রয়েছে, যেই জায়গায় ইয়র্কার দেওয়া কিংবা অফ সুইংয়ের যে বিষয়গুলো রয়েছে, ওই বিষয়গুলোকে নিয়ে তিনি কাজ করেছেন। তিনি লেফট এবং রাইটি দুই ধরনের যারা ব্যাটসম্যানের বিরুদ্ধেই বোলিং করেছেন দেখেছি, তানজিদ তামিম, ইমন এবং কি তাওহিদ হৃদয়, জাকির আলী, তাদেরকে বোলিং করেছেন। শন টেটের কাছ থেকে কিন্তু বাহবা পেয়েছেন, হাই ফাইভ করেছেন। সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে তাকে প্রথম ওয়ানডে থেকেই মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে একাদশে রাখতে। কলম্বোতে সাদা পোশাকে ধূসর পারফরমেন্সের পর রঙিন পোশাকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর মিশন। বাংলাদেশ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও তাসকিন ফিরেছেন প্রথমবারের মতো, কারণ দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে তিনি ওয়ানডে দলে ফিরেছেন। এবং আজকের দিনে যেমনটা দেখা গেছে যে টিম ম্যানেজমেন্ট কিংবা বোলিং কোচ বেশ গুরুত্বের সঙ্গে তাকে নিয়ে কাজ করছেন, কারণ তার ফিটনেস এবং কি সেই রিদমটা ফিরে পাওয়াটা খুব দরকার, কারণ লঙ্কানদেরকে রঙিন পোশাকে বধ করতে হলে এই এক্সপ্রেস বোলারের সার্ভিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। গলে ভালো করলেও কলম্বোতে বাংলাদেশের গেম প্ল্যানে ভুল ছিল। প্রথম দিনে লঙ্কানদের ভালো বোলিংয়ের বিপরীতে ব্যাটাররা ছুটেছে রানের জন্য অন্যদিকে। বোর্ডে কম রান থাকার পরও উইকেটের টার্গেট ছিল বোলারদের, যা কাল হয়েছে বাংলাদেশের জন্য। এমন মন্তব্য করেছেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রোশন আবিসিংহে। নাহিদ রানাকে একাদশে রাখা ইতিবাচক বললেও বোলিং কন্ট্রোলে আরও বেশি দক্ষ হতে হবে তরুণ পেসারকে। শ্রীলঙ্কায় রোশন আবিসিংহের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। গল থেকে কলম্বো, বাংলাদেশের পারফরমেন্স বদলেছে পুরো 360 ডিগ্রি। অথচ লঙ্কানরা ঠিকই ছিল ধারাবাহিক, গলে আধিপত্য দেখাতে না পারলেও এসএসসিতে ম্যাচ জিতেছে ইনিংস ব্যবধানে। টেস্ট সিরিজে ধারাভাষ্য দিয়েছেন সাবেক লঙ্কান ক্রিকেটার রোশন আবিসিংহে। গলে টাইগারদের আধিপত্য আর কলম্বোর অসহায় আত্মসমর্পণ দুটোই দেখেছেন কমেন্ট্রি বক্স থেকে। এক ম্যাচ পরই কেন এমন হলো শান্তদের পারফরমেন্স, তার মতে পরিস্থিতি অনুযায়ী সঠিক পরিকল্পনা ছিল না এই টেস্টে। কলম্বো টেস্ট নিয়ে শুরু থেকে যদি বলি, প্রথম দিন শ্রীলঙ্কা দারুণ বোলিং করেছে, ব্যাটাররা রান পাচ্ছিল না। দ্বিতীয় দিনে উইকেট
ব্যাট করার জন্য ভালো ছিল, অথচ বাংলাদেশের ব্যাটাররা রানের জন্য অস্থির হয়ে গিয়েছিল প্রথম দিনই। তারা রান করতে গিয়ে উইকেট দিয়েছে, এটা প্রথম ভুল। বোলিংয়ে যখন আসলো তখন তাদের বোর্ডে 247 রান, যা টেস্টের প্রথম ইনিংসে একেবারেই কম। রান চেক দিয়ে বোলিং করার জায়গায় তারা উইকেটের জন্য বল করেছে। যদি রান চেক দিয়ে বল করতো তাহলে শ্রীলঙ্কা রান তুলতে গিয়ে ভুল করতো, উইকেট আসতো। আর দ্বিতীয় ইনিংসে যখন প্রতিপক্ষের 211 রানের লিড বোর্ডে, তখন আসলে কিছু করার থাকে না। প্রথম ইনিংসেই বাংলাদেশ ম্যাচ থেকে বের হয়ে গেছে। আলোচনা হচ্ছে গলের ব্যর্থতার পর কলম্বোতেও নাহিদ রানাকে একাদশে রাখা নিয়ে। যদিও এই লঙ্কান তাতে ভুল দেখছেন না, তবে এই এক্সপ্রেস বোলারকে দক্ষতা অর্জন করতে হবে বোলিং কন্ট্রোলে। আমার মনে হয় না নাহিদ রানাকে এই টেস্টে নেওয়া ভুল হয়েছে। তাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সে এমন একজন বোলার যে দলকে অতিরিক্ত গতি দিতে পারে। 145 কিলোমিটারের বেশি গতিতে বল করা সাধারণ বিষয় নয়। তবে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, তা হলো কন্ট্রোল। তাকে বোলিংয়ে নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। তার দ্বিতীয় ও তৃতীয় স্পেল দারুণ ছিল। নাইম হাসানও দারুণ বোলিং করেছে। আমি বুঝলাম না কেন তাকে এত দেরিতে বোলিংয়ে আনা হলো। আন্তর্জাতিক ক্রিকেটে ভুল করলেই সর্বনাশ। কলম্বো টেস্টে বাংলাদেশ সেটাই করেছে, যদিও টাইগার স্কোয়াডে অভিজ্ঞতার অভাব নেই। এই লঙ্কার মনে করেন সীমিত ওভারের সিরিজে স্বাগতিকদের ভালোই টক্কর দেবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। বিসিবির কাছে কারো জন্যই বিশেষ অনুরোধ করেনি রংপুর রাইডার্স। সোহান, সৌম্য জাতীয় দলের স্কোয়াডে নেই জেনেই তাদের দলের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানান টিম ডিরেক্টর শানিয়ান তানিম। টাইগার স্কোয়াডের সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে, তবে সেসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে মনোযোগ দিতে চান রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। শিরোপা ধরে রাখতে চান গ্লোবাল সুপার লিগে। এদিকে সাকিব আল হাসানকেও দলে ফেরাতে চেয়েছিল রংপুর, তবে পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসে রাইডার্স কর্তৃপক্ষ। নুরুল হাসান সোহান স্বপ্ন ছিল দীর্ঘদিন পর লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর, তবে ভাগ্য তাকে টেনে এনেছে রংপুর রাইডার্সের ডাগআউটে। অধিনায়কের হাতেই হলো গ্লোবাল সুপার লিগের জন্য দলের জার্সি উন্মোচন। যদিও ক্রিকেট পাড়ায় ফিসফাস এই রংপুর রাইডার্সের কারণেই ওয়ানডে দলে ডাক পাননি সোহান। সম্মুখেও নাকি বাদ দেয়া হয়েছে একই কারণে। তবে এবার সুযোগ হাতছাড়া হলেও সোহান বিশ্বাস রাখতে চান নিজের উপর। আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট করার জন্য করিনি। অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করবো, চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। জাতীয় দল থেকে অনেকটা দূরে থাকলেও কদিন আগে পিএসএল খেলা সাকিব আল হাসানকেও দলে ফেরাতে চেয়েছিল রংপুর রাইডার্স, তবে বাধা দেশের বর্তমান পরিস্থিতি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করবেন রাইডার্স অধিনায়কও। কোনোভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে, আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবারের আসর বেশ চ্যালেঞ্জিং রংপুরের কাছে। দলের সঙ্গে নেই নিয়মিত কোচ মিকি আর্থারও। রিশাদ শামীমদেরও রাখতে পারেননি স্কোয়াডে। কঠিন হলেও শিরোপায় চোখ রাইডার্স অধিনায়কের। বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। 11 জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলতে গায়ানা যাবে রংপুর রাইডার্স। আর্থারের পরিবর্তে কোচের গুরু দায়িত্ব সামলাবেন গ্রেগ স্মিথ ও মোহাম্মদ আশরাফুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কাল অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। বিকেল 3টায় বিসিবি কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সভায় বসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। সম্প্রতি নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে সমালোচিত ক্রিকেট অপারেশনস বিভাগ পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া বিপিএল আয়োজনের দিনক্ষণ ও নতুন ফ্র্যাঞ্চাইজি দেওয়ার বিষয়েও আলোচনা হবে সভায়। নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা বিসিবি, সেটারও অনুমোদন আসতে পারে এই সভা থেকে। সভাপতির দায়িত্ব নিয়ে ক্রিকেট বিকেন্দ্রীকরণের আশ্বাস দিয়েছেন বুলবুল। মিনি বিসিবির কার্যক্রমও আছে সভার এজেন্ডায়। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্টেটাসের 25 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো বরিশালে নানা কর্মসূচির আয়োজন করে বিসিবি। দেশের ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে বিসিবিকে বিকেন্দ্রীকরণ করার কথা জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই উপজেলা পর্যায়ে কোচ নিয়োগ করবে ক্রিকেট বোর্ড। তৃণমূল থেকেই তরুণ ক্রিকেটার খুঁজে আনার লক্ষ্য বিসিবির। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। টাইগারদের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বরিশালেও দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে ক্রিকেট বোর্ড। বরিশাল জেলা স্টেডিয়ামে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় সেখানে জড়ো হন জেলার ক্রীড়া অনুরাগীরা। দীর্ঘদিন ধরে খেলাধুলায় বঞ্চিত বরিশাল, এই বিভাগে এক যুগ ধরে আয়োজিত হয় না জাতীয় লীগ। জেলা পর্যায়ের লিগগুলোও অনিয়মিত, যা বিসিবি প্রধানের কাছে তুলে ধরেন বরিশাল থেকে উঠে আসা দেশের সাবেক ক্রিকেটাররা। সেই সঙ্গে বরিশাল জেলা স্টেডিয়ামের দ্রুত সংস্কারের দাবি জানান তারা। ঘরোয়া লিগ যেটা লোকাল লিগ, জেলা লিগগুলো না হলে আসলে প্লেয়ার উঠে আসাটা অনেক ডিফিকাল্ট। আমাদের এই চাওয়াটা থাকবে তার কাছে যে আমাদের যত তাড়াতাড়ি পারুক আমাদের স্টেডিয়ামটা হ্যান্ডওভার করা এবং এখানে খেলাগুলো চালু করা, লিগগুলো চালু করা, স্কুল ভিত্তিক টুর্নামেন্ট বলেন, এজ গ্রুপ টুর্নামেন্ট, এগুলো আসলে চালু করা। অনেক দিন ধরে এই দাবিটা চালিয়ে আসছি যে বরিশালে রেগুলার ক্রিকেট হওয়া উচিত। আমরা এখানে এত সুন্দর স্টেডিয়াম আছে, এত সুন্দর ফ্যাসিলিটিস আছে, এইখানে যদি খেলাটাই না থাকে তাহলে আলটিমেটলি এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু কাজে লাগাতে পারছে না। বিসিবি আয়োজিত ক্রিকেট কার্নিভালে বালক ও বালিকাদের নিয়ে আলাদা 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ায়। পাশাপাশি ছিল কোচিং সেন্টার, প্রেসার হান্ট, হিট দ্য স্ট্যাম্প সহ নানা ইভেন্ট। এখানে আসছি, খুবই ভালো লাগতেছে। প্রত্যাশা করছি যেখান থেকে ভালো একটা কিছু করে যাব। পরবর্তীতে বাংলাদেশের জন্য খেলতে চাই। আমি ক্রিকেটার হতে এসেছি। খেলাটা খেললে আমাদের ব্রেন অনেক খোলে। আমাদের খেলাধুলাটা বাচ্চাদের জন্য একদম খুবই দরকার। যত দ্রুত সম্ভব আমাদেরকে মাঠ তৈরি করে দেয় যাতে আমাদের বিপিএল এবং এনসিএল আমরা দুইটা টুর্নামেন্ট জানি ডিসেম্বর এবং অক্টোবরের মধ্যে আমরা পেতে পারি। বরিশালে ক্রিকেটের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিসিবি প্রেসিডেন্ট। জানান তৃণমূল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে উপজেলা পর্যায়ে কোচ নিয়োগ দেবে বিসিবি। যদিও আসছে বিপিএল এর বরিশালে ভেন্যু হবে কি হবে না তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখেই দিলেন বিসিবি সভাপতি। আমরা গ্রাসরুট ক্রিকেটে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে আনতে পারি। সেপ্টেম্বরের মধ্যেই মাঠ রেডি হতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন তারা খুব সিরিয়াসলি কাজ করছে আমি জানি। আপনাদের টিম কিন্তু অলরেডি আছে, অটোমেটিক ভেন্যু হওয়া উচিত। তবে ভেন্যু হওয়ার জন্য যে ফ্যাসিলিটিগুলোর দরকার হয়, যোগাযোগ তো অবশ্যই ভালো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিচটা থাকে এবং আউটফিল্ড, এই দুটো যদি বিশ্বমানের হয় কেন হবে না। 2000 সালের 26শে জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। সেই উৎসব পালনে দেশের 7টি বিভাগীয় শহরে ক্রিকেট কার্নিভাল আয়োজন করে বিসিবি, যার শেষ ছিল বরিশালে। এক যুগেরও বেশি সময় ধরে মুখ থুবড়ে থাকা বরিশালের এই স্টেডিয়ামে আবারও খেলা গড়াবে। খেলোয়াড়, সংগঠক, দর্শকদের পদচারণায় মুখর থাকবে এই প্রাঙ্গণ। শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী কিংবা ফজলে রাব্বিদের মতন দাপুটে সব খেলোয়াড় বের হবে এই মাঠ থেকেই, এমন প্রত্যাশাই করছে বরিশালবাসী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবারে ফিফা ক্লাব বিশ্বকাপের খবর জানাবো। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। মাইমের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 2টায়। যে কোনো মূল্যে এই ম্যাচে জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করতে চায় বায়ার্ন। অন্যদিকে গ্রুপ পর্বে পাওয়া আত্মবিশ্বাস এই ম্যাচে কাজে লাগাতে চায় ফ্লামেঙ্গো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। তবে সেখানে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ব্রাজিলিয়ান ক্লাবটিকে লড়তে হবে জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে। অন্যদিকে অকল্যান্ড সিটির বিপক্ষে গ্রুপ পর্বের শুরুটা দুর্দান্ত করলেও শেষ ম্যাচে হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। বেনফিকার বিপক্ষে 1 গোলের হারে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বাভারিয়ানরা।
তবে সেসব পেছনে রেখে এই ম্যাচ নিয়ে পরিকল্পনা করছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। মাঠে নামার আগে ক্লাবটির বড় দুশ্চিন্তা জামাল মুসিয়ালাকে ঘিরে। ইনজুরি থেকে ফিরলেও খুব একটা স্বস্তিতে নেই এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত ফিট না হলে এই ফুটবলারকে ছাড়াই মাঠে নামবে জার্মান চ্যাম্পিয়নরা। অপেক্ষাকৃত কম শক্তিশালী হলেও ফ্ল্যামেঙ্গোকে ছোট করে দেখছেন না বাভারিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানি। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে যেমন ম্যাচ হয়, এই ম্যাচটাও তেমন হবে। ফ্ল্যামেঙ্গো দুর্দান্ত দল, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এখানে এসেছে। আমাদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। জামাল মুসিয়ালা মাত্রই ইনজুরি থেকে সেরে উঠেছে, তাকে আমরা সময় দিচ্ছি। তার পুরোপুরি ফিট হওয়া দরকার। তবে এই ম্যাচে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে কিছু এখনই বলা যাচ্ছে না। অন্যদিকে গ্রুপ পর্বে পাওয়া আত্মবিশ্বাস বায়ার্নের বিপক্ষে কাজে লাগাতে চায় ফ্ল্যামেঙ্গো। শক্তিমত্তায় প্রতিপক্ষ এগিয়ে থাকলেও তা নিয়ে চিন্তিত নন ক্লাবটির কোচ ফিলিপে লুইস। ব্রাজিলিয়ান ক্লাবটির সামনে জয় ছাড়া কোনো উপায় নেই বলেও জানান তিনি। দেখুন, ইউরোপিয়ান কোনো টিম যদি এই শিরোপা জিতে তাদের কিছুই আসে যায় না। তবে এই শিরোপা জয় আমাদের ক্লাবের সবার জীবনই বদলে দেবে। আমাদের সমর্থন দিতে অনেক ফ্যান এসেছে, তাদের জন্য হলেও এই ম্যাচটা জিততে চাই। বায়ার্ন মিউনিখের প্রেসিং ফুটবলের বিপরীতে নিজেদের খেলার ধরনের কোনো পরিবর্তন আনতে চায় না ব্রাজিলিয়ান ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আশ্বাস অনুযায়ী নগরীর 41টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার সকালে 2টি মাঠের সংস্কার কাজ উদ্বোধন করেন সিটি মেয়র। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়। পাশাপাশি প্রযুক্তি নির্ভরতা কমে মাদকসহ নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে রক্ষা পাবে তরুণ প্রজন্ম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত ও প্রযুক্তির আসক্তি থেকে রক্ষায় ক্ষমতা নেয়ার পরপরই সিটি মেয়র ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডে হবে খেলার মাঠ। সে ঘোষণা বাস্তবায়নে রবিবার সকালে নগরীর বাকুলিয়া স্টেডিয়াম ও বিডিআর খেলার মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন মেয়র। মাঠ পরিদর্শন করে তিনি জানান, যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই গ্রুপটাকে আমরা যদি আজকে যারা এইসব দিকে ধাবিত হচ্ছে খুব বেশি, অথবা কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, অথবা টার্ফ হওয়ার কারণে গিয়ে তারা সেখানে টাকা পয়সা দিয়ে খেলতে পারছে না, আমরা সবাইকে এটা বিনোদনের জায়গা হিসাবে এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি। একসময় চট্টগ্রাম থেকে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আফতাব ও তামিম ইকবালের মতো দেশসেরা তারকা খেলোয়াড়রা উঠে এসেছে, কিন্তু মাঠ সংকটে এখন আর জাতীয় পর্যায়ে তেমন অবদান রাখতে পারছে না চট্টগ্রাম। তবে সংশ্লিষ্টদের মধ্যে সিটি কর্পোরেশনের এই উদ্যোগে আরও নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। একটা ফরেস্ট ফুটবল ক্লাবও আছে, যে ক্লাবটা ফার্স্ট ডিভিশনে খেলছে। সো in respect of the games and sports, Forest Group is very আমি বলবো যে আমরা অ্যাগ্রেসিভ এবং এর ভেরি ডাইভার্সিফাইড, এবং আমরা চিটাংয়ের জন্য কাজ করব। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, যত ইভেন্ট আছে প্রত্যেক ইভেন্টগুলিতে যেন আমাদের সন্তানদের সম্পৃক্ত করি। যারা বই আনবে, সমাজের সম্মান, মা বাবার সম্মান, জেলার সম্মান। খেলাধুলায় সুস্থতাকে দেহ, সতেজতাকে মন, মাদকাসক্তি, জুয়া, কিশোর গ্যাং, ইপটিজিং কিংবা নানা রকম আসক্তি থেকে দূরে রাখে যুব সমাজকে। কত একটা পরিবেশ, কি একটা সুন্দর, এটা দেখেও অবশ্যই যুব সমাজ এবং তরুণরা এই মাঠে খেলতে আসবে। আমাদের সবার উচিত এটাকে সাধুবাদ জানানো এবং বেশি বেশি প্রচার করা, যে ভালো কাজটাকে প্রমোট করা। চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডের 41টি মাঠে পর্যায়ক্রমে চলবে সংস্কার কাজ। প্রযুক্তির অতিরিক্ত আসক্তির কারণে তরুণ প্রজন্ম মাদকাসক্ত সহ নানা অপরাধ জগতে পা রাখছে। দেশের প্রতিটি ওয়ার্ড এবং গ্রামে এরকম একটি করে যদি মাঠ নির্মাণ করা হয়, তাহলে বিশাল পরিবর্তন ঘটবে যুব সমাজের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাপুটে জয়ে এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু বাংলাদেশ নারী ফুটবল দলের। তহুরা শামসুন নাহারদের জোড়া গোলে প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 ব্যবধানে উড়িয়ে দিল লাল সবুজ। এবং কলম্বোতে ওয়ানডে দলের অনুশীলন, চোট পাওয়ায় বিশ্রামে মোস্তাফিজ। মাঠে ফিরতে মুখিয়ে তাসকিন কোচের সঙ্গে দীর্ঘ সময় কাজ করলেন স্পিড স্টার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।